পথে তুই একটু এগিয়ে যেতে পারছিস না? এভাবে আমার পায়ের সঙ্গে লটকে আছিস কেন? তাতে কি আর লটকে আছে বিলেতি মেম দিদি? এই হাঁটা আমার অভ্যাস নেই। এই নেহাতি চাকরিটা বাঁচাতে আমাকে হেঁটে হেঁটে ওই মন্দিরে যেতে হচ্ছে। আর কি। ঘন্টা, তোকে না কতবার বলেছি আমাকে মেম দিদি বলবি না, আমাকে দিদিমণি বলে ডাকবি। বলি কথাটা কি কানে যাচ্ছে না? কানের আর কি দোষ মেম দিদি? এই সরি দিদিমণি। এই সংসারে নিত্য নতুন হালচাল দেখে শালার আমার এই কান দুটোও না বিট্রে করতে শুরু করেছে। তাই বিট্রে। এই সংসারের কি নিত্য নতুন হালচাল দেখলি শুনি? এই আপনার কথাই ধরুন না, প্যান্ট ছেড়ে শাড়ি, মারুতি ছেড়ে পাগারি, ঘন্টা, চোখে কাজল, কপালে টিপ, এই কথা কি কেউ কোসমিন কালেও ভেবেছিল? এই ঘন্টা সত্যি করে বল না, আমাকে কি খুব খারাপ দেখাচ্ছে? কোন শালা বলবে যে খারাপ? আপনাকে দেখে মনে হচ্ছে কি? যেন অভিসারে গরবিনী রাধা। তার মানে? কিন্তু কদমতলার বাঁশুরিয়াটা কে সেটাই তো বুঝতে পারলাম না। মানেটা কি? মানে কার বাঁশির সুরে আপনার এই পোশাকের পরিবর্তন আর হেঁটে হেঁটে মন্দিরে গমন? ঘন্টা সবুর কর, সবুর কর। কথায় আছে না, সবুরে মেয়া ফলে। মেয়া ফলবে না আমরা ফলবে সেটাই ভাবছি। সে কথা এখন পরে ভাববি, এখন পথে একটু তুই এগিয়ে চল তো। তুমি পড়ে যাচ্ছিলে কেন? তোমার শরীর খারাপ নয় তো? না মানে শরীর খারাপ ঠিক নয় মাসিমা, তবে মনটা খুব খারাপ। মন খারাপ? হ্যাঁ মাসিমা, মানে শাড়ি পরা অভ্যাস নেই তো, নতুন শাড়ি পরেছে তাই। ঘন্টা, তুই একটু চুপ করবি? আমি চুপ। করলেই তো আর আপনার নতুন শাড়ি পরাটা পুরনো হয়ে যাবে না দিদিমণি? না না, যা পড়া অভ্যাস নেই তা পড়ার দরকার কি আছে মা? সেটা তো আপনি বুঝলেন মাসিমা, কিন্তু আমার দিদিমণির উনি তো আর বুঝবে না। তা তোমার দিদিমণির উনিটা কে? একটা পিতি খিচিড়ি ছেলে মাসিমা, একেবারে পিতি খিচিড়ি ছেলে। সে আমার অমন রূপবতী, একেবারে গুণবতী শ্রীদেবীর মতো দিদিমণির দিকে ফিরেও তাকায় না। কোথায় কোথায় আমার দিদিমণিকে ধনী, অহংকারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি বলে অপমান করে। তাই নাকি? তবে আমার দিদিমণিও না ছাড়বার পাত্রী নয়, একেবারে ফেবিকল আটার মতো লেগে রয়েছে। এককালে চণ্ডীদাস রানীকে ছিপে গেছে তুলেছিল, আর একালে আমার দিদিমণি রানী হয়ে চণ্ডীদাসকে এই চিপে গেতে তুলবে। বাহ, তুমি তো বেশ রসিয়ে কথা বলতে পারো দেখছি। ওই রসটুকুই তো সম্বল করে আমি বেঁচে আছি বলুন মাসিমা, নইলে আমার আর কে আছে বলুন? মা নেই, বাবা নেই, বউ নেই, ছেলে নেই, ঘর বাড়িও নেই। শালা আমি বেঁচে আছি কিনা তারও ঠিক নেই। ঘন্টা, তুই তোর পাগলের পোলা বন্ধ করবি নাকি আমি এখান থেকে চলে যাব? আপনি চলে গেলে আমি কি এখানে বসে বসে পাঁপড় বেচবো নাকি? আমিও না এই আপনার পেছনে পেছনে যাবো। তুমি রাগ করছো কেন মা? বাচ্চার ছেলে বেফাস কথা বলেই ফেলেছে, না হয় তাতে কি যায় আসে বলো তো? মাসিমা, আপনি বুঝলে কি হবে? আমার এই দিদিমণি তো তা বুঝবে না। বড় হয়েছে দার্জিলিং এ আর লেখাপড়া শিখেছে সেই বিলেতের ইট কাঠ আর পাথরের মধ্যে। যে সারা জীবন মায়ের স্নেহ মমতা কি কখনোই বুঝলো না, সে আপনার মতো মায়ের স্নেহ মমতা বুঝবে কেমন করে? সে কি মা, তোমার মা মাত্র 3 বছর বয়সে আমাকে রেখে মারা গেছেন। মায়ের স্নেহ, মায়া, মমতা কি তা আমি কোনোদিনই বুঝিনি মাসিমা। তোমার তোমার এই ব্যথায় সান্ত্বনার প্রলেপ দেবার সাধ্য আমার নেই মা। তবুও বলছি, তোমার বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়িকে খুব ভালোবেসো মা, তাহলে তার কাছেই তুমি তোমার মায়ের যন্ত্রণার অভাব ভুলতে পারবে। মাসিমা, আমি তুমি তুমি বিলেতি শিক্ষায় শিক্ষিতা, তাই আমার কথার মানে তুমি বুঝবে কিনা জানি না মা। কারণ মা তার সন্তানের কাছে আর সন্তান তার মায়ের কাছে কত
সেটা তুমি বুঝতে পারবে না মা, সেটা তুমি বুঝতে পারবে না। যাক, আমি এখন যাই মা, হয়তো আমার জন্য আমার পাগল ছেলে। আপনার ছেলে? হ্যাঁ মা, আমার সাগর ছেঁচা ধন, আমার হৃদয়ের স্পন্দন, আমার নয়নের মণি। আমি এই কালী মন্দিরে পুজো দিতে এসেছি বলে সে আমার জন্য বাইরে অপেক্ষা করছে। আপনার ছেলে আসেনি পুজো দিতে? না মা না, সে, তার কথা কি জানো মা? আমি নাকি তার কাছে তার দেবী। সে কথায় কথায় বলে বাড়িতে যার এমন চিন্ময়ী প্রতিমা, মন্দিরে গিয়ে পুজো দেব কেন? দাঁড়ান মাসিমা, সেই চিন্ময়ী প্রতিমাকে আমি একবার প্রণাম করি। সুখী হও মা, সুখী হও। সংসারে তুমি বিরাজ করো, তোমার মতন মেয়ের মায়ের অভাব হবে না মা, মায়ের অভাব হবে না। আসি মা, আসি। মাসিমা, ঘন্টা, দিদিমণি, আজ বোধ হয় আমি দিদিমণি। সত্যি সত্যি পাগল হয়ে যাবো রে ঘন্টা। মায়ের ডাকে যে এত মধুর, তা আমি আগে কেন বুঝিনি। আপনার কথা কি বলবো দিদিমণি, ওনার কথা শুনে আমারই মনে হচ্ছিল বাজার থেকে কিছু ফুল কিনে এনে ওনার ছেলের পরিবর্তে আমি ওনার পা দুটোকে পুজো করি দিদিমণি, ওনার পা দুটোকে পুজো করি। ঘন্টা, মন্দিরে এসে আজ আমি প্রতীকের দেখা পাইনি, তবু কেন জানি না আমার বারবার মনে হচ্ছে আজ মন্দিরে আসা আমার সার্থক হয়েছে। এই কালীঘাটের মন্দিরে। ইয়েস, আমি কালীঘাটের মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, কাজটা আজই হওয়া চাই। মাত্র 50 কোটি। বাঁচা মোড়া ঈশ্বরের হাত। হ্যাঁ, ওকে। মে গড ব্লেস ইউ। এ কি আপনারা? যাক, আজ তাহলে ধাক্কা লাগেনি। আজ যদি ধাক্কাটা লাগতো না, আমি কিন্তু রাগে আপনাকে কামড়ে দিতাম। তার মানে আপনার ওই একদিনের ধাক্কাতেই আমার দিদিমণির সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। ঘন্টা, আপনি না সেগুলো বেশ আদর যত্ন করে না রিপেয়ার করে দিন, আর আমি ততক্ষণে ওই মদনের দোকান থেকে গোটা কত ফুচকা খেয়ে আসি। আপনি কিন্তু ওই পয়সাটা মদনদাকে দিয়ে দেবেন। টাটা, বাই বাই, টাটা, বাই বাই। এবার আমি আসি। ঘন্টা! বাই বাই। এ কি একেবারে বিচিত্র সাজে এখানে। তোমাকে অনুসরণ করাই যে আমার একমাত্র কাজ। যে কাজে কোনো সার্থকতা নেই সে কাজ করে শুধু বোকারা, আপনার মতো বুদ্ধিমতীরা নয়। প্রতীক, তোমাকে ভালোবেসে আমি সারাটা জীবন বোকাই থাকতে চাই, বুদ্ধিমতী হতে চাই না। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না, আর বাঁচতেও পারবো না। কিন্তু কেন প্রতীক, কেন? আমি কি কোনোভাবেই তোমার যোগ্য নই? আমি তো তোমার আদর্শে নিজেকে রাঙিয়ে দানবী থেকে মানবী সেজেছি। তবুও আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কিন্তু কারণ কারণ আমার হাত পাজি কঠিন কঠোর কর্তব্যের সোনার শিকলে বাঁধা। তোমার সেই কর্তব্যে আমি তো কোনো বাধা দেইনি প্রতীক। আমি শুধু চাই তোমার পায়ের নিচে আমাকে একটুখানি আশ্রয় ভিক্ষা দাও। দেবার সাধ্য আমার নেই, সে ভিক্ষা দিতে পারে শুধু আমার মা। মা? আমার হৃদয় মন্দিরের জাগ্রতা দেবী, সেই দেবীর পূজায় আমার উৎসর্গকৃত মন ও প্রাণ। তাই তার আদেশ হলে বেশ, তবে তাই হবে প্রতীক, তাই হবে। আমি যাব, আমি সেই দেবী মায়ের কাছে যাব। তার কাছে গিয়ে আমি আমার চোখের জলে তার পা ধুইয়ে দেব, তার পায়ে মাথা ঠুকে আমি আমার নিজের স্মৃতি রাঙিয়ে নেব। তবু যে কোনো মূল্যের বিনিময়ে অনুমতি আমি আদায় করবই। তা যদি পারো তাহলে তাহলে আমিও সেই দিন তোমায় ভালোবাসবো। সেদিন তোমার হৃদয় আমার বুক ভরা ভালোবাসা দিয়ে রাঙিয়ে দেব। আর তা যদি না পারো তাহলে তাহলে আমার ভালোবাসা তুমি কোনোদিনই পাবে না, কোনোদিনই পাবে না। প্রতীক তার মায়ের অসম্মান লাঞ্ছনা, সব হারানোর ব্যথা আর চোখের জলের প্রতীক। তাই তার আদেশ হলে আমি দুর্গম গিরি লঙ্ঘন করতে পারি, আমি হাসতে হাসতে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারি, আমি সাগরা সমুদ্রে অতল জলে ঝাঁপ দিতে পারি। প্রতীক, কিন্তু তার অনুমতি না পেলে তোমার মতো সুন্দরী কারীকে নিয়ে স্বর্গে গিয়েও সুখের নীর রচনা করতে চাই না। প্রতীক, চাই না, প্রতীক, চাই না। প্রতীক!
আমার বাবা মাকে চিনতে পারে না, দুমুঠো ভাতের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়, সে যুগেও প্রতীকের মতো ছেলে জন্মায়। প্রতীক, প্রতীক, তুমি শুনতে পাচ্ছ? প্রতীক, আজ আমি চিৎকার করে বলছি, প্রতীক, তোমাকে ভালোবেসে আজ আমি ধন্য। প্রতীক, তোমাকে ভালোবেসে আমি সব করব, তোমাকে ভালোবেসে আমি সব কিছু করতে চাই। প্রতীক, আমি সব কিছু করতে চাই। কি করবে, কি করবে তোমরা আমাকে নিয়ে? তোমরা আমাকে কেন বাঁচালে? আমি তো মরতেই চাই দাদা। কিন্তু কেন, কেন তুই মরবি বল? দাদা, আমরা তো তোর কোনো অসুবিধে রাখিনি। তোকে তোকে সে আমার আগের মতো আমাদের সংসারটাকে হাসিতে খুশিতে ভরিয়ে দিতে হবে। দাদা, পারবো না দাদা, আমি ছেড়তে পারবো না। কিন্তু কেন, কেন সম্ভব নয় রে পাপিয়া? কেন যে সম্ভব নয় সেটা আমি তোমাদের বলতে পারবো না। শুধু একটা কথা জেনে রাখো, তোমাদের বোন এই পাপিয়া এই নগ্ন সমাজে বিষাক্ত তীরবিদ্ধ হয়ে মারা গেছে। তুই ও কথা বলিস না বোন। দাদা, আর আর বলবে না বা কেন? দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের তৈরি করছে মহিলা সমিতি, যারা নাকি নারী নির্যাতন, বধূ হত্যা বন্ধ করে নারীর উপযুক্ত মর্যাদা রক্ষা করছে। কিন্তু কিন্তু এই বিপদগামী উল্লঙ্গ পাশস্ত সভ্যতার নামাবলী পড়ার মানুষদের বাঙালি করার মহিলা সমিতি কোথায় পায়? কে করবে সেই সমিতি? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আশীর্বাদ ধন্য সেই মহিলা সমিতিকে আজকে আজকে এই বাঙালি মেয়েরা নাম লেখাবে তো। ওরে ওরে পাপিয়া, তুই যে আমাদের সুখের সাথী। আমার মনে হয় তোকে দাদা, তোকে দেখতে না পেয়ে এই কদিন এই যে আমি মরার মতো বেঁচে আছি, এই তা তোকে বোঝাতে পারবো না। দাদা, আমার মনে হয় এভাবে তোমার বোনকে দেখাচ্ছে আমার মরে যাওয়াটা ভালো ছিল। দাদা, কেন তুই ও কথা বারবার বলে নিজের কাছে ছোট ভাবছিস রে বোন? নিজেকে বড় করে দেখার মতো আমি তো কিছুই বুঝতে পারছি না রে ছোটদা। না, তুই সে আমাদের আগের পাপিয়ায় আছিস। দাদা, কোনো অনুশোচনার গ্লানি নয়, মনকে সত্য কর। পারবো না দাদা, আমি ছেড়তে পারবো না। পারতে তোকে হবে রে বোন, অন্তত আনন্দ কথা ভেবে। আনন্দ, আনন্দ, আনন্দ কি তাহলে? পাপিয়াকে ভালোবাসে দাদা, তাই সে কথা দিয়েছে। কর্তব্যের খাতিরে সে কথা দিলেও আমি তাকে কেমন করে বোঝাবো যে আমি নষ্ট হয়ে গেছি? কারণ আমি তো জানি দাদা যে আমি কি। তোকে তো তবু তোকে আমার কাছ পেয়ে কথা দিতে হবে বোন। তুই কোনোদিন আত্মহত্যা করবি না। কিন্তু দাদা, কোনো কিন্তু নয় রে বোন। ছোটবেলা থেকে দুই ভাই বোনকে আমি সন্তান স্নেহে মানুষ করেছি। তোরাই আমার সন্তান, তাই তাই এই পিতৃতুল্য বর্দাকে স্পর্শ করে তোকে কথা দিতে হবে বোন যে তুই আর কোনো দিন। বেশ দাদা, আমি তোমাকে স্পর্শ করে কথা দিলাম, আত্মগ্লানিতে মরে গেলেও আমি আর কোনোদিন আত্মহত্যার কথা বলবো না। এই তো, এই তো আমার লক্ষ্মী বোনের মতো কথা। তুই যে আমার অনেক শোকের সান্ত্বনা রে বোন। তুই যে আমার অনেক শোকের সান্ত্বনা। দাদা, পঙ্কজ, পঙ্কজ, তুই পাপিয়াকে নিয়ে বাড়ি যা। তা না হয় যাচ্ছি, কিন্তু তুমি? একটা নতুন কাজের সন্ধান পেয়েছি, একবার সেখান থেকে ঘুরে আসি। তোমার আগের কারখানা কি তাহলে? সে এক প্রীতম সিংয়ের মুখে পাপিয়ার খবর শুনে উচ্ছেদ শ্রমিকরা আগুন লাগিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। দাদা, কিন্তু কে কে ওই প্রীতম সিং? সেই ঈশ্বর বেত দূত দাদা, যে আমাকে ওই নরক থেকে উদ্ধার করে ওই নরকের কিমিকিটটাকে অজ্ঞান করে নিয়ে গেছে। দেখেছিস তো বোন, এই পাপের পঙ্কে লাভবর্তে ডুবে যা। এই পৃথিবী তো কেমন আজও আদর্শ মানুষ বিচরণ করছে। যা বোন তোরা। হ্যাঁ দাদা, আমরা যাচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। আয় পাপিয়া।
শত দুঃখ কষ্টের মাঝে এই ছোট্ট দুটি ভাই বোনকে নিয়ে আমি কত সুখের স্বপ্ন দেখেছিলাম। সারা দেশ যখন বেকার সমস্যায় জর্জরিত, আকাশ ছোঁয়া দ্রব্য মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের যখন না বিশ্বাস হচ্ছে, শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তিবিদ্যার মান যখন নিম্নমুখী, ঠিক তখনই এই দরিদ্র পীড়িত শ্রমিক নেতার চাকরি কেড়ে নিয়ে ওই সব নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা খরচ করে ভোট কিনায় ব্যস্ত। আর সেই সব কাল রূপী শয়তানের চক্রান্তে আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। স্বপ্ন ভেঙে তোমার সে ভাঙা স্বপ্ন তুমি আবার ইচ্ছা করলে জোড়া লাগাতে পারো প্রভাত রায়। হ্যাঁ, আমার এখানে তোমার মঙ্গলের জন্যই এসেছি। আমার মঙ্গলের জন্য যা করার তো আপনার ছেলেই করে দিয়েছে। দেখো প্রভাত, আমার ছেলে তোমার বোনকে নিয়ে পালিয়েই যাক, বা তোমার বোন আমার ছেলের সঙ্গে পালিয়েই যাক। রুদ্র প্রতাপ বাবু, মুখ সামলে কথা বলো। আহা, চড়ছো কেন? যা হবার তাই তো হয়ে গেছে। তাই আমি বলছিলাম কি, আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। যান, চলে যান এখান থেকে। বেশ বেশ, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি চলে গেলে দেখেছেন আপনার ওই নোংরা এঁটো বোনটাকে নিয়ে কি করবেন? আর একবারও কথা উচ্চারণ করলে আমি তোমার জিভটা টেনে ছিঁড়ে ফেলবো শয়তান। তা তুমি পারো প্রভাত রায়, কিন্তু আমার জিভটা ছিঁড়ে ফেলে দিলেই তোমার বোনটা কি সতী হয়ে যাবে আর 5টা মেয়ের মতো? আর আমি শুনতে পাচ্ছি না, আপনি চুপ করুন। বেশ বেশ, আমি চুপ করছি। যা বলছি মন দিয়ে ভালো করে কান খুলে শুনো। আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বোনের বিয়ে দিয়ে অসম্ভব। কুবের সূর্য পশ্চিমে উঠতে পারে, বাতাস তার গতি বন্ধ করে দিতে পারে, সূর্য অগ্নিবৃষ্টি করতে পারে, কিন্তু আমার বোনের বিয়ে আমার ছেলের সঙ্গে দেবে না। বেশ বেশ বেশ, তাহলে তোমার বোনকে যদি প্রয়োজন মনে করি তার গলা টিপে আমি হত্যা করব। তবু ওই জানোয়ারের সঙ্গে আত্মীয়তা করে মনুষ্যত্বের অবমাননা আমি করব না। সে তোমার বোন, তুমি যা খুশি করতেও পারো, কিন্তু প্রভাত রায় আমার প্রস্তাবটা একবার ভেবে দেখলেও দেখতে পারো। কারণ কালটা তো বেশ ভালো নয়। তাই 16 কলাই পূর্ণ অসতী মেয়ে ঘরে রাখা, তা মর্মে মর্মে বুঝবে প্রভাত রায় তার কি জ্বালা, তা মর্মে মর্মে তুমি বুঝবে। এরা মানুষ না বিপদধারী জানোয়ার? এরা বাঘের চেয়ে হিংস্র, সাপের চেয়েও ক্রূর। শুধু অর্থের বলে ওরা এমএলএ এমপি মন্ত্রীদের কিনে রেখেছে। তাই যে হাজারো অন্যায়ের বিরুদ্ধে কোনো আইন নেওয়ার ব্যবস্থা নেই। একবার বলা হয়, চিৎকার করে বলি, ওহে কবি ইকবাল, কেন কেন তুমি লিখেছিলে सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा। हम बुलबुल है इसकी, हम बुलबुल है इसकी, ये गुलसिता हमारा हमारा सारे जहां से अच्छा। हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। झूठ झूठ, ये बिल्कुल झूठ है। যে গাইছে সে জানে না, যে লিখেছে সে মিথ্যাবাদী। যে তাই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে,
আর তারই নাম ভারতবর্ষ। এদেশে গণতন্ত্র আছে, কিন্তু কেউ মানে না, কেউ মানে না। এদেশের শাসন ব্যবস্থা বিকল যন্ত্রে নেই, তাই তো এদেশের পুলিশ প্রশাসনেরা কোটি কোটি টাকা থেকে শুরু করে 4 আনা পয়সা পর্যন্ত ঘুষ নেয়। এদেশের নেতা মন্ত্রীরা গণতন্ত্রের গলায় পা দিয়ে প্রশাসনকে হাতের মুঠাই করে, একদল সমাজ বিরোধীদের হাতে পিস্তল ধরিয়ে দিয়ে তাদের হাতেই তুলে দিচ্ছে এদেশের কোটি কোটি সাধারণ মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। আর এরই নাম ভারতবর্ষ। কি মাস্টার মশাই, আপনি হাসপাতাল থেকে জোর করে বেরিয়ে এসেছি, ওরা আমায় ছুটি দিতে চাইনি, তাই তো আমি জোর করতে বাধ্য হলাম। আমি কি খুনি আসামি নাকি যে আমাকে বদ্ধ হাসপাতালে কয়েদির মতো জীবন যাপন করতে হবে? কিন্তু মাথা তো আপনার এখনো সারেনি মাস্টার মশাই। তাতে তোমার কি ছোড়া, তোমার কি অত খোঁজে, তোমার দরকার কি? আমি আরে চিনেছি চিনেছি, তোমাকে আমি ঠিক চিনতে পেরেছি। তুমি তো সেই মোহাম্মদ বেগ, 1757 সাল পলাশীর প্রান্তরে ইংরেজ সৈনিকদের কমলের গর্জন, সেনাপতির পদে বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফর। আরে তুমি তো সেই মির্জাফরের পুত্র মিরনের সে বাংলার স্বাধীন নবাব সিরাজের বুকে ছড়ি বসিয়েছিলে। না মাস্টার মশাই, আমি মহাভারতের দুঃশাসন দুর্যোধনের আদেশে তুমি এই তো সতীলক্ষ্মী দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করেছিলে, কিন্তু পারনি। সে যুগের মহাভারতেও পারনি, আর এই মহান ভারতেও পারবে না। তোমাকে আমি ছাড়বো না শয়তান, তোমাকে শেষ করে আমি মহাভারতকে, এই মহান ভারতকে কলুষ মুক্ত করবো। মাস্টার মশাই, না না, আমি মাস্টার মশাই নই, সে অনেক দিন আগেই মারা গেছে। সূর্যের ইঙ্গিতে দেবীর বিষ্ণুর চক্রে সে মারা গেছে। আর যে বেঁচে আছে সে তার প্রেতাত্মা। তাই তো আমি সূর্যের সন্ধানে আকাশের দিক হতে দিগন্তে হন্যের মতো ছুটে চলি, ওই শয়তানদের ধ্বংস করার জন্য। আজ আমি ডিজাইন পদে পদে বিচরণ করছি। না না মাস্টার মশাই, এ কাজ আপনাকে সাজে না, এ কাজ আপনার জন্য নয়, এ কাজ চিরকাল শুধু তুমিই করবে, তাই না শয়তান? এবার এ কাজ আমি নিজে করে বুঝিয়ে দেবো জানোয়ার যে পাপের বড় মানুষ কোনোদিন হজম করতে পারেনি, আর তুমিও পারবে না। আমি জানি মাস্টার মশাই যে আমি পাপ করেছি, আর সেই পাপের সাজা আমাকে একদিন নিতেই হবে। না বাবা, সারা পৃথিবী তোমার দিকে আঙুল তুলে বললেও আমি বিশ্বাস করি না তুমি কোনো পাপ কাজ করেছো। তুমি পাপী। তা তো বলবে গো, তা তো বলবে। সুরির সাক্ষী মাতাল ছাড়া আর কে হবে? আপনি কে তা আমি জানি না, কিন্তু আমার বাবা একটা খুনি, বদমাশ, শয়তান। সাবধান! আমার বাবার অপমান আমি মুখ বুজে সহ্য করব না। তোমার বাবার আসল পরিচয় তুমি কতটুকু জানো? আমার বাবাকে আমার চেয়ে নিশ্চয় বেশি চিনবেন না আপনি। হ্যাঁ, তোমার চেয়ে অনেক অনেক বেশি চিনি, আর চিনি বলি ওই মুখোশধারী শয়তানকে জিজ্ঞাসা করছি, উত্তর দে জানোয়ার। আমার স্ত্রী পুত্ররা আজ কোথায়? তাদের শয়তানিতে আজ তারা কোথায় হারিয়ে গেল? তারা কেউ হারিয়ে যায়নি মাস্টার মশাই। আপনার মতো পূর্ণ আত্মা কি কখনো সর্বহারা হতে পারে? আমার দীর্ঘ 20 বছর অন্তর দ্বন্দ্বে জ্বলে যাওয়া শরীরে এক ঝলক সুখের বাতাস বয়ে নিয়ে এলে। কে তুমি মা? আমার পরিচয় আপনার কাছে সুখ
মাস্টার মশাই, শুধু একটা কথাই জেনে রাখুন, আপনার যেমন সব কিছু ছিল আজও তেমনি সব আছে। রচনা, তাকে কি বলছিস তুই? উনি কে? আমার কথা শুনে বুঝতে পারছো না দাদা উনি কে? বাবা, তুমি দাদাকে আসল পরিচয়টা বলে দাও। ওরে রনিত, ইনি সে মাস্টার মশাই সত্যের মিত্র, স্বাধীনের বাবা। স্বাধীনকে তোমরা চিনলে কি করে? স্বাধীন তোমাদের কে হয়? স্বাধীন এখন কথা। আপনার স্বাধীন এখন দেশের গণ্যমান্য ব্যক্তি। আপনি কি স্বাধীনকে দেখতে চান মাস্টার মশাই? হে, তুমি কি বলছো মা? আমার স্বাধীন বেঁচে আছে। দীর্ঘ 20 বছর পরে এ কথা জানার পরে আমি কি তাকে না দেখে থাকতে পারি? আচ্ছা, তুমি পারবে আমার স্বাধীনকে দেখাতে? নিশ্চয়ই পারবো মাস্টার মশাই। তাই যদি পারো মা, তাহলে আমি তোমার কাছে সারা জীবনে ঋণী থাকবো। মাস্টার মশাই, এতে ঋণীর কে আছে মাস্টার মশাই? এটা তো আমার কর্তব্য। তোমার কোথায় আমি যেন আমার মায়ের কথার শীতল স্পর্শ পাচ্ছি মা, যেন আমার বুক কইদয় কানায় ভরে যায়। মাস্টার মশাই, চলুন মাস্টার মশাই, আমি আপনাকে আপনার ছেলের সঙ্গে পরিচয় করে দিই। দাদা, বাবা, আমি মাস্টার মশাইকে নিয়ে যাচ্ছি স্বাধীনদার সাথে পরিচয় করে দিতে। আসুন মাস্টার মশাই, আমার যাবো সঙ্গে কি আসুন। মা, যাবো, নিশ্চয়ই যাবো। নিশ্চয়ই পূর্ব জন্মে তুমি আমার মা ছিলে, তাই তো এই পুরো ছেলেটার প্রতি তোমার এত মায়া মমতা। চলো মা, যদি দিন পাই তাহলে তোমার এই ঋণ আমি নিশ্চয় শোধ করবো মা, নিশ্চয় শোধ করবো। ওদের পিতা পুত্রের মিলন মধুর হোক, ঈশ্বরের কাছে কামনা করি ওরা যেন আবার ওদের আগের জীবন ফিরে পায়। নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই ফিরে পাবে। হে কি তোমার চোখে জল? না না, জল নয়, এ আমার আনন্দের অশ্রু। 20 বছর ধরে সন্তান স্নেহ মানুষ করার পর এবার হয়তো স্বাধীন আমাদের ছেড়ে চলে যাবে বাবা। হয়তো আমরা তারপর হয়ে যাব। তাতে আর দুঃখের কি আছে বাবা? কোকিল বাসা ছেড়ে, কাকের বাসা ছেড়ে কোকিল তো একদিন না একদিন উড়ে যাবে। কিন্তু বাবা, রচনার কি হবে? ও যে অনুমানে স্বাধীনকে গভীরভাবে ভালোবাসে, তাহলে জীবনটা কি তার ব্যর্থ হয়ে যাবে? যাবেই তো, যাবে না? ও যে মহা ভুল করেছে, আর সেই ভুলের মাসুল ওকে তো একদিন দিতেই হবে। ভুলের পথে পা রাখলে ভুলের পর নিশ্চয় কাক হয়ে ময়ূরকে ভালোবাসলেও সেই কাক কি কখনো ময়ূরের দলে মিশতে পারে রনি? তাহলে তোমার এতদিনের ত্যাগ তিতিক্ষা এ আমার মহাপাপের প্রায়শ্চিত্ত। না, তুমি কোনো পাপ কাজ করনি। মানুষ হয়ে মানুষের প্রতি যে তুমি উদারতা দেখিয়েছো, উদারতা যেমন দেখিয়েছি, 2 হাতে মানুষ খুনও করেছি। সেই মহাপাপের গানি আমার অন্তরটাকে কুরে কুরে খাচ্ছে। তাই যত তাড়াতাড়ি পারি মৃত্যুকে আলিঙ্গন করে ওই পাপ যন্ত্রণার থেকে আমি মুক্তি চাই বাবা, মুক্তি চাই। বাবা, না, এ হয় না, হতে পারে না। তুমি না থাকলে আমরা ভাই বোন জোড়াত হয়ে যাব। এরপর দাদা হয়তো আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইবে না। তখন কে শুনবে আমাদের মর্মভেদী কান্না? কে দেবে শোকের সান্ত্বনা? কে বুঝিয়ে দেবে আমাদের চোখে
তুমি রাতের সে নীরবতা দেখেছো কি, শুনেছো কি রাত্রির কান্না? বাবা বাতাসে বাতাসে বাজে, তুমি দেখেছো কি নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো কি? আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল, নীল আকাশ, সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছো কি? চোখের জল কোনো না বাধা মেনে চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে। শয়তান প্রতীক মিত্র, আমার এ চোখের জল তোকে বুকে রক্ত দিয়ে মেটাতে হবে। যদি কোনোদিন এখান থেকে আমি মুক্তি পাই, সেদিন তোকে বুঝিয়ে দেব রে জানোয়ার, আমার গায়ে হাত দেবার ফল কি ভীষণ, কি ভয়ঙ্কর। সে সুযোগ তোমার জীবনে কোনোদিন আসবে না বিশান সেন শর্মা। তোমাকে এই অন্ধকূপে আমি তিল তিল করে দগ্ধ করে মারবো। না, তা তুই পারবি না রে জানোয়ার। আমার ড্যাডি যদি একবার জানতে পারে। তোমার ড্যাডি তো দূরস্থ, তোমার মৃতদেহের পচা দুর্গন্ধ বাইরের কাক চিল শকুনিও টের পাবে না। না না, দিমাগ কাজ করো না। আমি জোরাত করে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। বল বল জানোয়ার, তোর কোন অনুতাপের বিনিময়ে আমি আমার বাবার দাদাকে ফিরে পাবো সেই $50 কামের হাসি খুশি ভরা শান্তির সংসার। তুমি কি তাহলে? হ্যাঁ রে শয়তান, সেই পলাশডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্রকে মনে পড়ে? সত্যেন মিত্র? তাহলে তুমি কি? আমি তারই ছোট ছেলে প্রতীক মিত্র, যার সুখের সংসারটাকে তোরা বাপ বেটা মিলে বিশ্বাস করো, সেদিনের কথা আমি সব ভুলে গেছি। তুই ভুলে গেলেও আমি যে ভুলতে পারিনি বিশান সেন শর্মা। ডোন্ট ট্রাই টু মেক এ ফুল। মিথ্যে কথা বলার চেষ্টা করলে চাপকে তোমার পিঠের চামড়া তুলে নেব। বিশ্বাস করো, আমি ও দিনের কথা সব ভুলে গেছি। তুই ভুলে গেলেও আমি যে ভুলতে পারিনি বিশান শর্মা। আর ভুলতে পারিনি বলেই তোকে এত কায়দা করে তুলে এনে তোর কাছ থেকে একের পর এক তথ্য নিয়ে তোর বাপ সেই শয়তানের শিরোমণিটাকে আমি দিনের পর দিন ওই নরকের দ্বার পন্থা নিয়ে যাচ্ছে। কিন্তু তুমি আমায় এমন নরক যন্ত্রণা দিচ্ছ কেন? আমি তো তোমার জিজ্ঞাসার সব প্রশ্নের উত্তর দিয়েছি। এবার তুমি আমাকে ওই পুলিশের হাতে তুলে দাও। পুলিশ? আমি জানি পুলিশ তোর আর একটা পাপ, তাই তোকে পুলিশের হাতে তুলে দিয়া মানে তোকে মুক্তি দিয়া। আর তোকে মুক্তি দিলে আমি আমার বাকি প্রশ্নের উত্তরগুলো পাবো কোথায়? বাকি প্রশ্নের উত্তর? হ্যাঁ, বাকি প্রশ্নের উত্তর। বল বল জানোয়ার, প্রতি রবিবার রাতে তোর বাবা কোথায় যায়? আমি জানি না। Shut up! বল জানোয়ার, বলবি নাহলে তো তোর জিভটাই আমি কেটে নেব শয়তান। সত্যি করে বল, তোর জিভটা আমি বলবি? বলবো বলবো, আমি সব বলবো। ড্যাডি পার্ক স্ট্রিটে একটা হোটেলে বাইজি নাচাতে যায়। আর ফেরে কখন? ভোর 2:30 3টায়। ওকে, ওই সময়ের মধ্যে
আমার লোক কাজ সেরে ফেলবে। আরে আরে পঙ্কজ, তুমি দূরে দাঁড়িয়ে কেন? এসো, কাছে এসো। বলুন দাদা, একটা ছোট ছেলে আমাকে ডেকে নিয়ে লাগানো, আপনি কে? কেনই বা আপনি আমাকে? তার আগে বলো, তোমার বোনের প্রতিকার হিসেবে তুমি কি করেছো? কিছুই করতে পারিনি দাদা, শুধু বাড়িতে বসে নীরবে চোখের জল ফেলেছি। বুঝতেই তো পারছেন, গরিব হওয়ার অনেক জ্বালা। Shut up! ভারতবর্ষের 70% মানুষ গরিব, তাই বলে কি তাদের হাত পা নেই, শিক্ষা দীক্ষা নেই, মান অপমান জ্ঞান নেই, নাকি নেই তাদের প্রতিবাদ করার মতো, প্রতিশোধ নেওয়ার মতো মনের চোর? আছে আছে, সব আছে দাদা, কিন্তু না, কোনো কিন্তু নয়। পারবে পারবে ওই কিন্তুর খোলস থেকে বেরিয়ে এসে এই প্রতিবাদ, প্রতিরোধ আর প্রতিশোধের লড়াই সামিল হতে? পারবো দাদা, পারবো পারবো আমার বোনের ইজ্জত হরণকারী প্রতিশোধ নিতে, যদি ওই জানোয়ারকে সামনে পাই। ওই দেখো সেই শয়তান! শয়তান! না না পঙ্কজ, তোমাকে ওকে শেষ করতে হবে না। ওকে শেষ করতে ইচ্ছা থাকলে আমি প্রথম দিনেই ওর লাশটা গায়েব করে দিতাম, তাহলে কাক পক্ষীও টের পেত না। আর ওকে শেষ করলে এই চন্দনপুরের সমস্ত শয়তানি শেষ হয়ে যাবে না। তাহলে আমি চাই সব শয়তানের মূলোচ্ছেদ করতে, আর সেই জন্যই তোমাকে আমার বড় প্রয়োজন। বেশ, বলুন দাদা, এই শয়তানদের শাস্তি করতে আপনি যা বলবেন আমি জীবন পণ করে সে কাজ করব। তুমি আপাতত বাইরের ঘরে বসো, আমি তোমাকে তোমার সব কাজ বুঝিয়ে দেব। বেশ, আপনার কথা মতো কাজ করে যদি এই চন্দনপুর মানুষের মুখে একটু হাসি ফুটাতে পারি, তাহলে আপনার কথা মতো আমি নরকে যেতেও রাজি দাদা, নরকে যেতেও রাজি। নরকে নয় পঙ্কজ রায়, নরকে নয়। ওই সন্তানদের জমালয়ে পাঠিয়ে আমি এই চন্দনপুরের গরিব মানুষের স্বর্গীয় হাসি, সুখ আর আনন্দের পথ পরিষ্কার করব। তবে সেটা আইনের পথ ধরে করলেই কি ভালো হতো না প্রতীক বাবু? আইন? দারোগা বাবু, এ দেশে আইন নামক বস্তুটা বেঁচে আছে তো? দারোগা বাবু, আপনি আমাকে বাঁচান, নইলে এই শয়তানটা আমাকে শেষ করে ফেলবে। প্রতীক বাবু, একজন আইন রক্ষকের সামনে দাঁড়িয়ে আইনের অসম্মান করে আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। আইনের রক্ষক? কে আপনি? আপনারা? না, আপনারা এই সমাজের কুচক্রী নেতা আর মন্ত্রীদের রক্ষক, সাধারণ মানুষের রক্ষক নন। নো, নেভার, ইট ইজ রং। Yes, it is absolutely correct. প্রমাণ চান? আমি প্রমাণ করে দেব যে আপনারা অর্থ আর এইসব সমাজ বিরোধীদের দাস, প্রকৃত আইনের রক্ষক নন। মিথ্যা মিথ্যা মিথ্যা, এসব আপনার মন গড়া ছেদ কথা, বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। তাই নাকি? বেশ, বলুন তো অফিসার, একজন গরিব শ্রমিক নেতা প্রভাত রায়ের বোনকে এই শয়তান কিডন্যাপ করে দিনের পর দিন তার বাগান বাড়িতে ধর্ষণ করত, সেই অসহায় নির্যাতিত মেয়েটিকে উদ্ধার করার জন্য আপনি কোথায় কোথায় রেড করেছিলেন, আর তার ফলই বা কি হয়েছিল? না মানে আমি কোনো চেষ্টাই করেননি, কারণ আপনাদের কাছে গরিব মেয়েদের মান সম্মান আর ইজ্জতের কোনো দামই নেই। তাছাড়া আপনাদের পকেট ভরিয়ে দেবার মতো রাশি রাশি টাকাও তার দাদাদের ছিল না। এ ধারণা আপনার ভুল। আমি সেই গরিবের মেয়েটিকে উদ্ধার করার কোনো চেষ্টা না করলেও আজ আপনি ছুটে এসেছেন এই ধনির ছেলেটিকে উদ্ধার করতে, কারণ এই যে আপনাদের কাছে আলাদিনের আশ্চর্যের প্রদীপ, একে যতই নাড়াচাড়া করবেন ততই আপনাদের পকেটে রাশি রাশি টাকার বান্ডিল এসে জমা পড়বে। কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের জন্য আজ আমাকে এতগুলো কথা শুনতে হলো প্রতিবাবু, কিন্তু সকল পুলিশকে আপনি এক দাড়িতে ওজন করে আপনি কিন্তু ভুল করছেন। ভুল কি ঠিক সেটা ভবিষ্যৎই বলে দেবে। কোথায়? অলরাইট, শুনুন প্রতীকবাবু, এই বিশান সেন শর্মার নামে ওয়ারেন্ট আছে, তাই আসামিকে আমি নিয়ে যাচ্ছি। রাম সিং, আসামির হাতের পায়ের শেকল খুলে হ্যান্ডকাপ লাগাও। এবার বলুন তো অফিসার,
ঠিক কতক্ষণ পরে ওকে ছেড়ে দিবেন বলে ঠিক করেছেন? What do you mean? আইনের, আপনি আইনের দাস, আর এটা এদেশের আইন তথা প্রশাসনের ধর্ম। আমি প্রমাণ করে দেবো যে আপনার ধারণা মিথ্যা। ওকে, আমি তারই অপেক্ষায় রইলাম, কিন্তু মনে রাখবেন অফিসার, এর উপযুক্ত শাস্তি বিধান না করে একে যদি আপনি ছেড়ে দেন, এ আইনের হাত থেকে রেহাই পেলেও আমার হাত থেকে রেহাই পাবে না। প্রতীক বাবু, একজন পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে আপনি এই কথা বলতে পারেন না। কি পারি আর না পারি তার কৈফিয়ত দিতে আমি আপনাকে বাধ্য নয় অফিসার। আসামিকে নিয়ে যান, আশা করি আপনি আপনার কথার মর্যাদা রাখবেন। যান। বেশ, আমি আপনাকে বুঝিয়ে দেবো যে পুলিশ মানে এই জনগণের শত্রু নয়। এই ইন্সপেক্টর স্বাধীন দত্ত কারো টাকাই বা কারো অঙ্গুলি হিরণে চলে না। কাজেই যতক্ষণ সে বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে, আর যদি মরতেও হয় ছেলের মতো মরণ কামড় দিয়ে মরবে। আসামি কলে আও। না না মিস্টার অফিসার, তোমার ওই আশ্বাস মানিতে হচ্ছেই ফুলক, আমি ফুলব না। আমার কাজ আমি নিজের হাতেই করব। পুলিশ অফিসার, তোমাকেও আমি বুঝিয়ে দেব কোথার কাজের অ্যাডজাস্টমেন্টের অপর নাম প্রতীক, প্রতীক মিত্র। পথিক না, কোথায় যে যায় ছেলেটা আমি কিছু বুঝি না। এই আছে এই নেই, ক্ষণে ক্ষণে যেন হাওয়ার মতন একেবারে উড়ে যায়। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তোমার ওই কপ্পুরের মতন উড়ে যাওয়া যে বন্ধ করতে পারবে তাকে খুব তাড়াতাড়ি আনার ব্যবস্থা করছি, তখন বুঝবে বাছা কত ধানে কত চাল। এসো মা, এসো। এ কি তুমি? এসো। হ্যাঁ মাসিমা, আপনি কি তাহলে প্রতীকের? হ্যাঁ, ঠিক ধরেছো মা, ওই দুষ্টুটাই আমার ছেলে মা, ও আমার অন্ধের জ্যোষ্ঠী। কিন্তু তুমি প্রতীককে? সেদিন অনেকদিন আগে থেকে চিনি মাসিমা, সেদিন আপনাকে মন্দিরে যার কথা বলেছিলাম না, হ্যাঁ। ওই আপনার ছেলে প্রতীক। তার মানে তুমি প্রতীককে ভালোবাসো, এই তো? তা এতে লজ্জা পাওয়ার কি আছে মা? মেয়ে বুঝি মায়ের কাছে লজ্জা পায়? মা থাক, মা থাক, ওঠো ওঠো মা, ওঠো। তোমার মতন লক্ষ্মী প্রতিমা মেয়ে যেচে আমার ঘর আলো করতে আসছে, এ তো আমার সৌভাগ্য মা। কিন্তু মা, তোমার পরিচয়টা তো? আমাদের আদিবাড়ি পলাশডাঙ্গায়, ব্যবসার সূত্রে বাবা চন্দনপুরে থাকেন। আমরা 3 ভাই বোনেরাও। পলাশডাঙ্গা? পলাশডাঙ্গা, তার মানে তার মানে তোমার বাবা বিখ্যাত শিল্পপতি ও সমাজসেবী রুদ্রপ্রতাপ সেন শর্মা। চুপ করো, তুমি চুপ করো। কি হলো মা, আপনি এমন করে চিৎকার করে উঠলেন কেন? আপনি কি আমার বাবাকে চেনেন? না না, আমি চিনবো কি করে? তবে মানে দেখুন মা, সেদিন প্রতীকও আমার বাবার নাম শুনে এরকম চিৎকার করে উঠেছিল, আজ হঠাৎ আপনিও? ও কিছু নয় মা, কিছু নয়। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো মা, বসো। কিন্তু মা, আমি যে আপনার ছেলের বউ হয়ে এ বাড়িতে আসতে চাই, তার জন্য যে আপনার অনুমতির দরকার। এতে অনুমতি নেওয়ার কি আছে মা? ছেলে যদি ভালোবেসে স্বেচ্ছায় তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে আসে, আমি তাতে বাধা দেব কেন মা? আমি বরং খুশি হব। কিন্তু আপনার ছেলে তো আমাকে ভালোবাসে না মা, তবে আপনার অনুমতি পেলে সে আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। তাই দেখো মা, সে যদি স্বেচ্ছায় ভালোবেসে তোমাকে এই বাড়িতে আনতে চায়, আমি সানন্দে তোমাকে বরণ করে নেব। কিন্তু আমার অনুমতির প্রয়োজন হলে তোমাকে তোমাকে যে আমার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক দিতে হবে মা। এ আপনি কি বলছেন মা? যৌতুক? আপনি একজন শিক্ষিত দেবী সমা মা হয়ে? হ্যাঁ, আমার সুশিক্ষিত ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক তোমাকে দিতেই হবে। হয়তো সেই যৌতুক দেবার মতন ক্ষমতা তোমার বাবার নেই। কি বলছেন আপনি মা? আমার বাবার? বেশ, আপনি বলুন কত টাকা চাই আপনার? 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 1 কোটি? কত কত টাকা? এতে হবে না মা, এতে হবে না।
ছেলের বিশাল বাড়ি নেই, একটা দামি গাড়ি নেই, সে এমনকি একটা ভালো চাকরিও করে না। তবু তবু তোমার সঙ্গে আমার ছেলের বিয়েতে আমি চাই। বলুন কি চাই আপনার? কি হবে আপনার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক বলুন। আমার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক আমি চাই। কি চান? আমি চাই কি চান? এক আচলা বুকের রক্ত। আর সেই বুকের রক্ত হতে হবে তোমার বাবার। তা যদি পারো তোমার বাবার বুকের রক্ত এনে আমার পা ধুইয়ে দিতে যদি পারো, তবেই তুমি এই বাড়িতে বউ হতে পারবে। আর তা যদি না পারো, তাহলে তোমার বউ হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কোনোদিন তা বাস্তবে রূপ নেবে না। যাবেন না মা, যাবেন না, দয়া করে আপনি শুনে যান। ও ঈশ্বর, এ তুমি কোন মহাপাপের প্রায়শ্চিত্তের মধ্যে আমাকে ফেললে? কেন আমার বাবার নাম শুনে একজন দেবী মহিষী সমা মা এমন করে চিৎকার করে উঠলেন? কেন এই রূপ ধারণ করলেন? কি এই রহস্য? না না, যে কোনো মূল্যের বিনিময়ে এই রহস্য আমাকে ভেদ করতেই হবে। এই রহস্য ভেদ করে ওই প্রতীককে আমার চাই, কারণ আমি যে শুধু প্রতীককে ভালোবাসি। ওই প্রতীক শুধু আমার, আমি শুধু প্রতীকের। ওই প্রতীক শুধু আমার, আমি শুধু প্রতীকের। প্রতীকের। হাসি গান আনন্দের ভুবনে আজ শুরু হয়েছে ধ্বংসের তাণ্ডব লীলা। রুদ্র প্রতাপ সেন শর্মা দেখতে পাচ্ছিস কালো পতাকাতে কঙ্কালের মিছিল, শুনতে পাচ্ছিস পিশাচের অট্টহাসি। ওই দেখ কালো পতাকাতে কঙ্কালের মিছিল এগিয়ে আসছে, আজার তোর নিস্তার নেই। এতদিন তুমি অর্থের অহংকারে মানুষকে মানুষ মনে করনি, দরিদ্রকে উপহাস করেছো, নিপীড়িতকে করেছো ব্যঙ্গ। আর আজ আজ তুমি নিজের উপহাসের পাত্র। রুদ্রপ্রতাপ সেন শর্মা নয় বড়দা, সেই সঙ্গে আমিও তো উপহাসের পাত্র। তুমি কেন উপহাসের পাত্র হতে যাবে আনন্দ? তোমার মতো আদর্শবান ছেলে তোল্লাটে আর কজন আছে? তবুও তো পিতৃ পরিচয় মুছে ফেলা যায় না বড়দা। চরিত্রহীন, লম্পট, বদমাস যাই হোক না কেন, তিনিই তো আমার বাবা। প্রহ্লাদ দৈত্য খুনে জন্মালেও তার গৌরব ম্লান হয়ে যায়নি আনন্দ। তুমি যে এ যুগের প্রহ্লাদ, তোমার কি এত সহজে ভেঙে পড়া চলে? না বড়দা, প্রহ্লাদ আর হতে পারলাম কই। আমি এ যুগের লক্ষণ, তাই পিতৃদত্ত ছেলের আঘাতে আজ আমি মৃত প্রায়। শিক্ষিত বুদ্ধিমান ছেলে তুমি, তোমার কি এত সহজে ভেঙে পড়া চলে? আগুন লাগার পরিবর্তে ভূমিকম্প শুরু হয়, তখন ঘর থেকে পালানোটাই বুদ্ধিমানের কাজ বড়দা। তাহলে আমি এখন কি করব বড়দা? বাসযোগ্য সমাজ তুমি সংসার নিজেই গড়ে তুলবে। বেশ, আপনার কথা আমার মনে থাকবে বড়দা। শুধু আমার হয়ে পাপিকে একটা কথা বলে দেবেন। তোমাকে বলা হয়নি আনন্দ? এই কদিন আগে নদীতে ঝাঁপ দিয়ে পাপিয়া আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু কিন্তু নদী তীরে কিন্তু মানুষের সহযোগিতায়। কি কেন বড়দা, একথা আমাকে তো বলেননি। ঠিক আছে, আপনি আসুন বড়দা, আমি যত শীঘ্র সম্ভব এর একটা বিহিত করব। তাই করো আনন্দ, তাই করো। আমরা সকলেই তোমার পথ চেয়ে বসে আছি। কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আর আর তোমাকেও বলার মতো ভাষা আমার নেই আনন্দ। তাই তাই আমার হতভাগিনী বোনটার মুখের দিকে তাকিয়ে তোমার কাছে আমার এই আবেদন রাখতে হচ্ছে আনন্দ। তুমি তুমি আমাকে ক্ষমা করো আনন্দ, তুমি আমাকে ক্ষমা করো।
না বড়দা, সমাজ সংসারের বুকে এই সেন শর্মা ফ্যামিলির উগ্রেদের আবিষ আমি পান করব। প্রয়োজন হলে ওই বিষাক্ত কাল কেউটের ছবল আমি রচনে ধরব। ছবল যদি খেতে হয় তা আমি নিজেই খাবো, আর কাউকে ছবল মারতে দেব না। বাঁচবে না, বাঁচতে আমি কাউকে দেব না। যে শয়তান আমার একের পর এক কারবারগুলো ধ্বংস করে দিয়েছে, আমার 17টা লাক্সারি বাস, 30টা লরি বোমা চার্জ করে উড়িয়ে দিয়েছে, তার মুখটাকেও আমি গুলি করে ঝাঁঝরা করে দেব। তাতে আরেতে দুঃখ পাহাড় কি আছে? আরে তাকে পাচ্ছেন কোথায় যে তাকে গুলি করবেন? কে? ও আনন্দ। আনন্দ, তুমি জানো আমার বিষয় সম্পদ বলে কিছুই নেই। আমার কারুকারগুলো একে একে ধ্বংস হয়ে গেছে। আজ আমি একজন ঋণগ্রস্ত ভিখারি মাত্র। এতে দুঃখ পাহাড় কি আছে? আজ থেকে 30 বছর আগে আপনি তো ঠিক এমনি ভিখারি ছিলেন। আনন্দ, তাছাড়া পাপের পয়সা কেউ হজম করতে পারেনি। যেমন হঠাৎ আসে তেমনি হঠাৎ কালের গহ্বরেই চলে যায়। পাপ? কিসের পাপ? নো নেভার, আমি কোনো পাপ করিনি। আমি নিজের যোগ্যতায় জিরো থেকে হিরো হয়েছে। না, আপনি পাপ আর অন্যায়কে সিঁড়ি করে জিরো থেকে হিরো হয়েছেন। আজ কালের বিচারে আপনি হিরো থেকে ডবল জিরো হয়েছেন। আপনার ভাগ্যের চাকা আজ আর উল্টো দিকে ঘুরছে, উল্টো দিকে ঘুরছে। সেই ভাগ্যের চাকাকে আমি আমার নিজের পথেই ঘুরাবো। তার জন্য আমি হব প্রয়োজনে নিষ্ঠুর, নির্মম। যে রূপ আমি এতদিন ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রয়োজনে সেই রূপে আমি আমার বহিঃপ্রকাশ ঘটাবো। কিন্তু তার আগে আমাকে জানতে হবে কে সেই শয়তান যে আমার মতন প্রভুত্ব ক্ষমতার উপর শয়তানি করে সাহস দেখায়। তাকে যদি আমি পাই, তার বুকটাকে আমি গুলি করে ঝাঁঝরা করে দেব। তার নাম প্রতীক মিত্র, পোলার ডাঙার মাস্টারমশাই সত্যেন মিত্রের ছেলে। না! 20 বছর আগে যে বীজ বৃক্ষ আমি সমূলে উৎপাদিত করতে চেয়েছিলাম, আজ তা মহিরুয়ে পরিণত হয়ে তারই বিষকে আমাকে নীল করে দিতে চাইছে। নো নেভার, তা আমি কিছুতেই হতে দেব না। আর কি হতে দেবে না ড্যাডি? সে তো তার কাজ সব শেষ করে ফেলেছে। তার সুপারস্টার গ্যাং দিয়ে আমাদের সব কিছু ধ্বংস করে আমাদের ভিখারি করে ছেড়েছে। সে তো শুধু তোমারই জন্য। তুমি তো আমার একটা বেটা নাও, আজ তো পাঠা। ধর্ষণে সেঞ্চুরি করে আজ আমি সমাজের বুকে ধোয়া তুলসী পাতা, বিখ্যাত সমাজ সেবক। আর তুমি 20 বছর আগে একটা ধর্ষণ করে আমার সুখের সংসারে কালো মেঘের সৃষ্টি করেছিলে। আর আজ আবার একটা ধর্ষণ করে সেই মেঘ থেকে আমার সুখের সংসারটাকে ঝড় বইয়ে দিলে। এই ঝড় থামানোর জন্য তোমার পুলিশ প্রশাসন মন্ত্রী আছে, আমরা আছি। পুলিশ প্রশাসন এখন আর আমার কথা মতো চলতে চাইছে না। ওই শালা সুরের বাচ্চা স্বাধীন দত্ত এককালের যোগাগুন্ডার ছেলে, বর্তমানে যোগাগুন্ডার ডিসকাউল। তুই ঠিক জানিস? ঠিক কি বলছে গুরু? আরো জানি যে ওই শালা পুলিশ অফিসার জোগার নিজের ছেলে নয়। ওই শালা পুলিশ অফিসার মাস্টারমশাই সত্যেন মিত্রের ছেলে। রকে, তুই কি বলছিস? তুই জগা আমাদের সঙ্গে এত বড় বেইমানিগিরি করে এই শহরে এখন বেঁচে আছে কি করে? তাহলে তোরা দুজনে কি করছিস? আপনার অর্ডার পেলে আজ রাতে এই শালাকে। তোরা কি দেশের মিলিটারি নাকি যে সব কিছুতেই উপরওয়ালার অর্ডার চাই? নয় গুরু, তবে আমার মনে হয় ওই শালা পুলিশ অফিসার জোগাড় জামাই হবে। কিন্তু মেয়েটাই যদি না থাকে? ইয়েস, তোরা এখানে ওকে বস, আপনার এই শেষ লড়াই